কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এটার প্রমাণপত্র এই জায়গাটা ঠিক করে নেবেন। এখানে অ্যাসেসমেন্ট হবে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, CBA হবে। এই জায়গাটা আপনারা একটু কভার পেজে কারেকশন করবেন। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের একটা এভিডেন্স ডকুমেন্ট আমরা আজকে থেকে তৈরি করা শুরু করছি। একদম স্টার্টিং পয়েন্টে আছি আমরা। এই এভিডেন্সটা কাকে সাবমিট করতেছি? সাবমিটেড টু ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, NSDM। কি জন্য সাবমিট করতেছি? ফুলফিলমেন্ট অফ সার্টিফিকেট লেভেল 4 ইন CBT অ্যান্ড A মেথোডোলজি। এখানে হবে CBA মেথোডোলজি। স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না, তারপর আপনার আরেকটা স্ক্রিন আসছে। আরেকটা স্ক্রিন আসছে? এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে ফুলফিলমেন্ট অফ সার্টিফিকেট লেভেল 4 ইন CBA মেথোডোলজি সাবমিটেড বাই, কে সাবমিটেড করতেছে? এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি হবে, এখানে আপনার নাম হবে, নামের সাথে ডেজিগনেশন হবে। আপনি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ইন্ডাস্ট্রি, ইনস্টিটিউটে কাজ করলে ইনস্টিটিউটের নাম হবে এখানে, আপনার অ্যাড্রেস হবে, মোবাইল নাম্বার হবে, ইমেইল হবে। এই তথ্যগুলো এখানে কাভার পেজে আসবে। তাহলে এটা হচ্ছে একটা স্যাম্পল কাভার পেজ আপনার এভিডেন্সের। তারপরে থাকতেছে টেবিল অফ কন্টেন্ট, সূচিপত্র। আমরা এখানে যে কাজগুলা করব সেটার একটা সূচিপত্র থাকছে। 1 নম্বরে থাকছে এভিডেন্স নাম্বার 1 হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট। 2 নম্বরে থাকতেছে এভিডেন্স নাম্বার 2 মেইনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং ফর্ম। এখানে আপনার পেজ নাম্বারগুলা দিবেন, যে আপনার ডকুমেন্টের কোন পৃষ্ঠায় হ্যাজার্ড ইন্সপেকশন আছে, কোন পৃষ্ঠায় হাউসকিপিং আছে, এগুলো এখানে উল্লেখ করতে হবে। তো এটা একেবারে সব শেষে, সূচিপত্র সবার শেষে আমরা করব। তারপরে আসছে আমার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড নিয়েই হচ্ছে আমাদের সব কাজ। আমি যে এভিডেন্সটা তৈরি করব, এভিডেন্সটা তৈরি করছি হচ্ছে আমি লেভেল 4 সার্টিফাইড হওয়ার জন্য। আর লেভেল 4 সার্টিফাইড হতে গেলে আমাকে যেটি করতে হবে, একটি অ্যাসেসমেন্ট নিয়ে দেখাতে হবে যে আমি অ্যাসেসর হিসেবে কাজ করতে সক্ষম। তাহলে অ্যাসেসর হিসেবে যদি আমি কাজ করার প্রমাণ রাখতে চাই, তাহলে অ্যাসেসমেন্ট সংক্রান্ত যাবতীয় কাজগুলো আমাকে সম্পন্ন করতে হবে। অ্যাসেসমেন্ট সংক্রান্ত যাবতীয় কাজ আমি যে সম্পন্ন করব, সেটার বেস হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, CS। এই জন্য CS এর যেই অংশের উপর ভিত্তি করে আমি আমার অ্যাসেসমেন্টের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করব, সেটার একটা কপি এখানে আমার দিতে হয়। যে এই CS এর এই অংশের উপর বেস করে আমি আমার অ্যাসেসমেন্ট প্ল্যান করেছি, সেলফ অ্যাসেসমেন্ট করেছি, কোশ্চেন তৈরি করেছি, জব শিট তৈরি করেছি। সেই জন্য এখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটি আসতে হয়। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বাকিরা একটু রেসপন্স করলে একটু ভালো হয় আমার জন্য। বোঝা যাচ্ছে না? আচ্ছা, তাহলে 3 নম্বরে থাকছে কোর্স বা প্রোগ্রাম অ্যাসেসমেন্ট প্ল্যান। অর্থাৎ আমি যে অ্যাসেসমেন্টের পরিকল্পনা করব, সেটার একটা
গাইডলাইন থাকছে, একটা প্ল্যান থাকতেছে। আমাকে একটা সেলফ অ্যাসেসমেন্ট শিট তৈরি করতে হবে। অ্যাসেসর একটা সেলফ অ্যাসেসমেন্ট শিট দেয় না শুরুতে? আপনি যেহেতু অ্যাসেসর, তাহলে আপনাকে এরকম একটি সেলফ অ্যাসেসমেন্ট শিট তৈরি করে নিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন কার্ড দিতে হবে ক্যান্ডিডেটকে, অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর নিতে হবে, সেটা বানাইতে হবে। তারপর এগ্রিমেন্ট হবে ক্যান্ডিডেটের সাথে, সেটি বানাইতে হবে। কোশ্চেন তৈরি করতে হবে আনসার কি সহ, জব শিট তৈরি করতে হবে। তারপর জব শিট তৈরি করার পরে অবজারভেশন বা ডেমনস্ট্রেশন চেক লিস্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে আমার ওরাল কোশ্চেন তৈরি করতে হবে আনসার সহ। ওরাল কোশ্চেন হয়ে গেল, এরপরে আমার ডিসিশন মেকিং আসবে। ডিসিশন মেকিং যে আউটপুট সেটা হবে আমার কার্ডস কপি। তাহলে কার্ডস কপি আমাকে তৈরি করতে হবে, এবং সর্বশেষ একটা চেক লিস্ট থাকবে যে আমি সকল ডকুমেন্টস ধারাবাহিকভাবে কমপ্লিট করেছি কিনা, সাবমিট করছে কিনা আমার এভিডেন্স ডকুমেন্টের সাথে, সেটার একটা চেক লিস্ট লাস্টে থাকবে। তাহলে মোটামুটি আমার অ্যাসেসররা স্যার আসসালামু হ্যাঁ স্যার শিওর অ্যাসেসররা যে আমাদের অ্যাসেসমেন্ট নিতে আসে জি তারা কি সেই কোশ্চেনটা নিজে তৈরি করে নিয়ে আসে? না, নিজে তৈরি করে নিয়ে আসে না, কোশ্চেনটা এনএসডিএ হতে দেওয়া হয়, কিন্তু আপনাকে এই মুহূর্তে সবকিছুই তৈরি করতে হবে, তৈরি করা শিখতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে প্রত্যেকটা স্টেপের প্রতিটা কাজ শিখতে হবে। আপনি যখন অ্যাসেসর হিসেবে এনএসডি এর অ্যাসেসমেন্ট করাবেন তখন এই কাজগুলো আপনার করতে হবে না, কিন্তু এই কাজগুলো আপনার শেখা থাকতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে, তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি, আমার আইডিয়া কি আসছে? সবাই একটু রেসপন্স করি যে আমি আগামী দিনগুলোতে কি করতে যাচ্ছি। তাহলে প্রথমে আমার ছিল হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট। তাহলে আমি হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্টে আসি। এটা হচ্ছে আমাদের হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট। হ্যাজার্ডের অর্থাৎ ওয়াশ ক্লাসে আমরা হচ্ছে রিস্ক লেভেল জেনেছিলাম, তাই না? রিস্ক লেভেল সম্পর্কে জেনেছিলাম না? রিস্ক লেভেল জেনেছিলাম। এইচ হাই রিস্ক লেভেলের জন্য আমার রেসপন্সিবল ছিল ডেথ, অর্থাৎ যেখানে মৃত্যু ঝুঁকি সেখানে আমি হ্যাঁ হাই কোড দিয়েছিলাম। তারপরে ইনজুরিটা ছিল আমার মিডিয়াম, আর হচ্ছে ডিসকমফোর্ট, যদি সেটা আমার অস্বস্তিকর কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমি লো রিস্ক লেভেল হিসেবে প্রকাশ করব। এই জায়গাটা তো বুঝতে কারোর অসুবিধা নাই আশা করি। এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো, এই যে হাইয়ের সাথে ডেথ, মিডিয়ামের সাথে ইনজুরি, লো এর সাথে ডিসকমফোর্ট, এই তিনটা ওয়ার্ড আমরা একটু মনে রাখবো, যেটা আমি এই যে হাইলাইট করেছি এই অংশটি। এরপরে আসছে কন্ট্যাক্ট ইনফরমেশন, নেম অফ পিপল আন্ডারটেকিং ফর ইন্সপেকশন, অর্থাৎ এই ইন্সপেকশনটা কে করছে তার নাম। আচ্ছা, অ্যাসেসমেন্ট নিবে কে? অ্যাসেসমেন্ট কে নিবে? হ্যাঁ, তারাই নেবেন, অর্থাৎ আপনিই নেবেন। এখানে আমাদের আজকে যে কয়জন সেশনে অংশগ্রহণ করছে সবাই নেবে, তাই না? আপনারা সবাই নেবেন। তাহলে আপনারা কেন নেবেন? কারণ এখন কাজ হচ্ছে অ্যাসেসর হিসেবে আপনার সকল কাজ করতে হবে। তাহলে এখানে কার নাম হবে? রাইট, তাহলে এখানে আপনার নিজের নাম হবে, নিজের নাম। আচ্ছা, ডেট অফ ইন্সপেকশন, আপনি কত তারিখে ইন্সপেকশন করবেন সেটার একটা ডেট হবে।
এই ডেট নিয়ে বিভিন্ন ইস্যু আছে। আচ্ছা, এখানে কত তারিখের ডেট দিলে ভালো হয় আমি এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট ডেট। স্যার এখানে 13 তারিখ, 1-2 তারিখ আগে, 1-2 দিন আগে করতে হয় না স্যার? এটা 15 তারিখ হলে 13 তারিখ বা 14 তারিখ করতে হয়, সব রকমই আছে। আপনি কেন করবেন সেটার পক্ষে আপনার যুক্তিটা আমাকে একটু বলেন। আপনাদের অ্যাসেসমেন্ট হচ্ছে 15 তারিখ, তাহলে 15 তারিখে আপনি অ্যাসেসমেন্ট নেবেন। তো অ্যাসেসমেন্ট নেওয়ার আগে আমাদের কি করতে হবে? হ্যাজার্ড আছে নাকি চেক করতে হবে, তাহলে ইন্সপেকশন করতে হবে। তাহলে এই ইন্সপেকশনটা কবে করা যেতে পারে? সবাই একটু নিজের চিন্তা থেকে বলেন। ভুল হচ্ছে না সঠিক হচ্ছে সেটা আমরা পরে দেখব। স্যার আমি কি বলবো স্যার? হ্যাঁ বলেন। স্যার একটা প্রতিষ্ঠানে হ্যাজার্ড আছে কিনা দেখা যাচ্ছে আমি যেদিন অ্যাসেসমেন্টটা নিব সেদিন তো টাইম থাকে স্যার সকাল 9টা থেকে। এখন ওইটুকু সময়ের মধ্যে যদি কোনো হ্যাজার্ড পাওয়া যায়, সেটা যদি ওই সময়ের মধ্যে ফিক্স করা না যায় তখন তো জটিলতা। তো আমার দৃষ্টিকোণ থেকে মিনিমাম অন্তত 1-2 দিন আগে করা উচিত, আমার যেটা মনে হয় ব্যক্তিগত অবস্থা। আচ্ছা, আর কেউ আর কেউ? আলামিন ভাই বলেন, আপনার কি মনে হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশন কবে করলে ভালো হয়? স্যার অ্যাসেসমেন্টের 2 দিন আগে। কেন? স্যার কারণ অ্যাসেসমেন্টের দিন যদি হ্যাজার্ড হয় তখন তো ফাইল রেডি করা ঝামেলা, আমি তো ফাইল 2 দিন আগে রেডি করবো এই জন্য। আচ্ছা, হাবিব ভাই? তৌহিদ ভাই? স্যার আমরা সম্ভবত 2 দিন আগে হওয়া উচিত আমি মনে করি। কেন মনে করেন সেটাই তো আমার জানা দরকার। কারণ এর মধ্যে আমরা যদি সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি একটু সামনে আগাই কি আসে। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা একটু একটু পরে উত্তর খুঁজবো। এরপরে আসছে ওয়াশ কোঅর্ডিনেটর। এখানে একজন ওয়াশ কোঅর্ডিনেটরের নাম দিতে হবে। ওয়াশ কোঅর্ডিনেটর অর্থাৎ যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এই পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করবে বা কোঅর্ডিনেট করতে পারবে, এখানে তার নাম দিতে হবে। অ্যাসেসমেন্টের দিন আমি নিজে থাকব, আমার ক্যান্ডিডেট থাকবে এবং হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে সেন্টার ম্যানেজার বা প্রিন্সিপাল। তাহলে এই যে কোনো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি বা যে কোনো ইস্যু হলে এটার সাথে সাথে আমাকে কে সলভ করবে বা কে এটা দেখভাল করবে, এখানে তার নামটা হবে। সাধারণত আমাদের আগে একদিন আপনাদের বলেছিলাম যে ইন্ডাস্ট্রি লেভেলে একজন সেফটি ইনচার্জ থাকে। সেই ক্ষেত্রে এই সেফটি ইনচার্জের নাম এখানে হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে ক্ষেত্র বিশেষে দেখা যায় আমরা অধিকাংশই কোনো না কোনো ট্রেনিং সেন্টারের সাথে রিলেটেড, সেটা সরকারি হোক বেসরকারি হোক। এখন আপনি যেই ট্রেডে কাজ করছেন সেই ট্রেডের যিনি ইনচার্জ থাকেন একজন, এখানে আমরা সেই ইনচার্জকে ওয়াশ কোঅর্ডিনেটর হিসেবে ধরে নিতে পারি। আপনি ইনচার্জকে জানাবেন, ইনচার্জ সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে বিষয়টা সমাধান করার চেষ্টা করবে। এখন সে নিজে করবে না প্রিন্সিপালের সহায়তা নেবে না আর কারোর সহায়তা নেবে, এটা হচ্ছে ট্রেড ইনচার্জই বুঝবেন। তাহলে ওয়াশ কোঅর্ডিনেটরে আপনি কার নাম দিবেন, কেন দিবেন, এটা ক্লিয়ার হতে হবে। তাহলে ওয়াশ কোঅর্ডিনেটর এখানে কার নাম দেওয়া যেতে পারে?
স্যার যে ইনচার্জ তার নাম। হ্যাঁ, তার নাম দেওয়া যেতে পারে, কিন্তু কেন আপনি দিচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। এই প্রত্যেক কারণ ওই প্রতিষ্ঠানের দায়িত্ব তার উপরে, এই জন্য তার নাম দিব। না, ওই প্রতিষ্ঠানের দায়িত্ব তার উপরে না। আপনি যে অকুপেশনের অ্যাসেসমেন্ট নিচ্ছেন, অবশ্যই সেই অকুপেশনের ট্রেডে নিচ্ছেন বা তাদের ল্যাবে নিচ্ছেন। জি স্যার। সেই ল্যাবের যিনি ইনচার্জ, আপনি তাকে জানাচ্ছেন। সে তার ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে বিষয়টা সলভ করবে। ঠিক আছে? এই যে আমাদের এভিডেন্সে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনটা করছেন, কেন করছেন, এই প্রত্যেকটা উত্তর জেনে বুঝে করতে হবে। কারণ প্রতিটা জায়গায় অ্যাসেসর আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি এটা কেন দিলেন। আপনি যদি তাকে বুঝিয়ে বলতে না পারেন আপনার যুক্তি, তাহলে উনি কিন্তু আপনাকে ভালোভাবে নিবে না। ঠিক আছে? এখানে আপনি যা করবেন সেটা যে সবসময় ভুল হবে তা কিন্তু না। যে আপনি একরকম করেছেন আর একজন আর এক রকম করেছে, তাহলে একই বিষয়ে দুইটা দুই রকম হয়ে গেল। এখন দুইটা দুই রকম হওয়া সত্ত্বেও দুটিই সঠিক, কিন্তু আপনাকে সেটা বুঝিয়ে বলতে পারতে হবে যে আমি এই চিন্তা করে এই সেন্স থেকে এখানে এটা দিয়েছি, আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়েছে। বুঝাতে পারলাম আমি? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়াশ কোঅর্ডিনেটরে এখানে আপনি আপনার ট্রেড ইনচার্জ বা ল্যাব ইনচার্জ, ওয়ার্কশপ ইনচার্জ এর নাম দিতে পারেন। তাহলে এখানে সেইভাবে আপনি যে কোনো একজন ব্যক্তির নাম দিবেন। তবে এখানে কাল্পনিক নাম দিলেও কোনো সমস্যা নাই। ওই কাল্পনিক ব্যক্তি হচ্ছে আপনার ওয়াশ কোঅর্ডিনেটর, আপনার ট্রেড ইনচার্জ, ল্যাব ইনচার্জ, ওয়ার্কশপ ইনচার্জ। ঠিক আছে? এরপরে আসছে ম্যানেজার রেসপন্সিবল। এই ম্যানেজার রেসপন্সিবল হচ্ছে আপনার প্রিন্সিপাল, অর্থাৎ একটা অ্যাসেসমেন্ট সেন্টারের যিনি ম্যানেজার থাকে বা প্রিন্সিপাল থাকে বা প্রধান থাকে, এইখানে তার নাম হবে। ঠিক আছে? তাহলে এখানে এই চারটা পয়েন্ট আমরা আলোচনা করলাম, তার ভিতরে ডেটটা একটু এখনো অস্পষ্টতা থেকে গেছে, এটা একটু পরে স্পষ্ট হয়ে যাব। তো বাকি তিনটা বিষয়ে আমরা ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার, কোনো জায়গায় যদি ম্যানেজার প্রিন্সিপাল দুজনেই থাকে, তো সেখানে কার নাম দিতে হবে স্যার? এমন এমন প্রতিষ্ঠান আছে না, জি জি, ম্যানেজারও থাকে আবার প্রিন্সিপালও আছে। আপনি প্রিন্সিপালের নামই দিবেন, একেবারে ম্যাক্সিমাম হাইয়েস্ট যে থাকবে তার নাম দিবেন। জি জি, ঠিক আছে স্যার। আর যদি স্যার প্রিন্সিপাল অ্যাসেসমেন্টে বসে, সেই ক্ষেত্রে তো ওখানে জিজ্ঞেস করে নিতে হবে যে কার নাম দিব। তারপরেও উনি, যিনি ম্যানেজার, উনি ক্যান্ডিডেট হলেও চূড়ান্তভাবে দায়ভার ওনার উপরেই যায়। ঠিক আছে? জি স্যার। তারপরে এখানে আসছে নেম অফ প্রিন্সিপাল। এটা তো স্যার যে প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হবে ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের নাম হবে। রাইট। আপনি এখানে ইন্সপেকশন করছেন কোন প্রতিষ্ঠানের, যেখানে অ্যাসেসমেন্ট হবে সেই প্রতিষ্ঠানের বা সেই ওয়ার্কশপের, তাই না? যে সেই ওয়ার্কশপে অ্যাসেসমেন্ট নেওয়ার পরিবেশ আছে কিনা, কোনো হ্যাজার্ড আছে কিনা। আচ্ছা, এরপরে এখানে আমার যেমন
এখানে কি আসছে, ফ্লোর আসছে। ফ্লোরে আপনি কি কি ইন্সপেকশন করবেন, ফ্লোরে আপনি এই বিষয়গুলো দেখবেন যে ফ্লোরে কি আছে, আমার পাওয়ার কেবল পড়ে আছে কিনা, হ্যাঁ, আমার সারফেসে কোনো গর্ত আছে কিনা, হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, হ্যাঁ, আমি আছি, টিটিসিতে আছি। তুমি হচ্ছে শাহাদত স্যারের সাথে দেখা করে একটু আমাকে ফোনটা ধরাই দিবা, ওনার রুমে রেখে আসছি আমি শিটটা। আমি হচ্ছে একটা অনলাইন ক্লাসে আছি, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তাহলে ফ্লোরে আমরা এই বিষয়গুলো একটু চেক করব। এখন মনে করেন এখানে আমার কি হলো, পাওয়ার কেবল পড়ে আছে, কেবল অন ফ্লোর, পাওয়ার কেবল অন ফ্লোর, ফ্লোরে পাওয়ার কেবল পড়ে আছে। তাহলে এটা আমার কোন ধরনের রিস্ক হতে পারে? হাই স্যার, টের হওয়ার সম্ভাবনা আছে। মিডিয়াম স্যার। আচ্ছা, হাই কেন আর মিডিয়াম কেন? স্যার এই শকে ডেথ হওয়ার সম্ভাবনা নাই স্যার, পাওয়ার কেবলের শক। পাওয়ার কেবল পড়ে আছে, এটা দেখা যাচ্ছে আমরা যে মাল্টিপ্লাগ ইউজ করি অনেক সময়, এখন মাল্টিপ্লাগ এখানে পড়ে আছে, মাল্টিপ্লাগ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাইনটা নেওয়া হয়েছে। এখন এটাতে শক খাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু ফ্লোরে পড়ে না থাকলে আরো ভালো হতো, কোনো ধরনের কোনো ঝুঁকি থাকতো না। তাহলে এটা লো হতে পারে, এটা লো হতে পারে। আবার এখানে মনে করেন এই যে ডাস্ট অ্যান্ড রাবিশ, ফ্লোরে কি আছে, ধুলাবালি পড়ে আছে। তাহলে ধুলাবালি পড়ে থাকলে এটা আমার কি হবে, অস্বস্তি তৈরি করবে, তাই না? অস্বস্তি তৈরি করবে, তাহলে এটা হবে লো। তাহলে রিস্ক লেভেল এটা আমার ধুলাবালিটা হবে লো। তাহলে এই যে ধুলাবালির এখানে আমার ইয়ে দিতে হবে, একটা টিক চিহ্ন দিতে হবে। এই যে একটা, আমি এটা টিক চিহ্ন না, আমার এখানে এল দিতে হবে, লো, রিস্ক লেভেল হচ্ছে লো। আর যদি আমার এখানে কোনো গর্ত না থাকে, হোল না থাকে, তখন এখানে আমি যে না, কোনো রিস্ক নাই। এবং আমি যে এখানে লো দিয়েছি, তাহলে আগে আমাকে এখানে মেনশন করতে হবে যে এখানে একটা রিস্ক আছে। আগে হচ্ছে আমাকে রিস্ক আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। নো রিস্ক আর একটা আছে রিস্ক। এখন যদি রিস্ক থাকে তাহলে রিস্কের লেভেলটা কি, এটা কি লো, মিডিয়াম না হাই? তাহলে আগে আমাকে রিস্ক আইডেন্টিফাই করতে হবে, রিস্ক আছে নাকি রিস্ক নাই। যদি রিস্ক না থাকে তাহলে আমি এই ঘরে টিক চিহ্ন দিব, আর যদি রিস্ক থাকে তাহলে আমি রিস্কের ঘরে টিক চিহ্ন দেব। টিক চিহ্ন দেওয়ার পরে আমি রিস্ক লেভেলে সেটা মেনশন করব যে এটা কোন ধরনের রিস্ক। ঠিক আছে? স্যার একটু বলবো? হ্যাঁ, স্যার এখানে ডাস্ট এন্ড রাবিশ যেমন দেওয়া আছে, এখানে কি রুমের ডাস্ট এন্ড রাবিশটা আছে নাকি নাই? আছে, আছে। ওকে স্যার, ঠিক আছে। তাহলে ডাস্ট অ্যান্ড রাবিশ এটা যদি থাকে তাহলে আমার কাজে কোন ধরনের অসুবিধা হতে পারে? সাময়িক অসুবিধা স্যার, লো লেভেলের। লো লেভেলের। কিন্তু অসুবিধাটা কেমন অসুবিধা হবে?
এটা কি আমার দেখার সমস্যা তৈরি করবে, না হাঁটার সমস্যা, নাকি চলাফেরার সমস্যা, নাকি শ্বাস প্রশ্বাসের সমস্যা? স্যার শ্বাস-প্রশ্বাসের সমস্যা, অ্যালার্জি টাইপের সমস্যা হতে পারে। অ্যালার্জি টাইপের বা শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। তাহলে এখানে যদি আমি লিখি ইট মে কজ ব্রিদিং প্রবলেম, এটার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। লিখতে পারি না যে ডাস্ট এবং রাবিশ পড়ে আছে, এটা লো লেভেলের রিস্ক, ইট মে কজ অফ ব্রিদিং প্রবলেম, লিখতে পারি? জি স্যার। পারি স্যার। লিখতে পারি। তারপর এখানে আসছে হু ইজ রেসপন্সিবল ফর কারেক্টিভ অ্যাকশন। তাহলে এখন এই যে সমস্যাটা পাওয়া গেল, এই সমস্যা রেখে বা সমস্যা নিয়ে কি অ্যাসেসমেন্ট নেওয়া সম্ভব, না সমস্যার সমাধান করতে হবে? সমস্যার সমাধান করতে হবে স্যার। এখন সমস্যার সমাধানটা কে করবে? ট্রেনিং ইনচার্জ। ইনচার্জ যে আছে ওয়াশ কোঅর্ডিনেটর। এই ওয়াশ কোঅর্ডিনেটর হচ্ছে এখানে সমস্যার সমাধান করবে। তাহলে এখানে ওয়াশ কোঅর্ডিনেটরের কি হবে? নাম দিতে হবে। উপরে যে নামটা আপনি দিবেন এই সেম নাম এখানে আসবে, ঠিক আছে? এখন ওয়াশ কোঅর্ডিনেটর ওয়াশ কোঅর্ডিনেটর এটা যে মানে ঠিক করবে, ব্যবস্থা নিবে, এটা কত তারিখের মধ্যে নিবে, কবে নিবে? অ্যাসেসমেন্ট হওয়ার আগে। অ্যাসেসমেন্ট হওয়ার হওয়ার, আগে। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই অ্যাসেসমেন্ট হওয়ার আগেই সমাধান করতে হবে, তাই না? জি। তাহলে অ্যাসেসমেন্ট ছিল আমার 15 তারিখ। জি এবার স্যার। তাহলে বলেন আমি ইন্সপেকশন কবে করব? অবশ্যই স্যার অ্যাসেসমেন্টের আগে। অবশ্য মিনিমাম তো 2 দিন তাহলে হওয়া উচিত স্যার, কারণ একটা হ্যাজার্ড পাওয়া গেলে সেটা তো আবার এলিমিনেট বা রিমুভ করার তো একটা সময় দিতে হবে স্যার। জি স্যার। রাইট। এখন একটা বিষয় আছে, সেটা অনেক অ্যাসেসর বলে থাকে যে যদি মানে হাই লেভেলের রিস্ক হয় তাহলে তো সেখানে মৃত্যু ঝুঁকি থাকলে তো সেখানে কাজ করার প্রশ্নই ওঠে না। ওঠে? না স্যার। প্রশ্নই ওঠে না। তাহলে হাই লেভেলের রিস্ক যদি পাওয়া যায় সেখানে কোনো অ্যাসেসমেন্ট হবে না। এখন যদি মিডিয়াম লেভেলের রিস্ক পাওয়া যায় তাও অ্যাসেসমেন্ট হবে না। কেন হবে না? কারণ মিডিয়াম লেভেল মানে আমি আহত হয়ে যেতে পারি। জি স্যার, ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন ধরে নেন যে আমার এখানে আমি এটা মিডিয়াম লেভেল করলাম, ইচ্ছা করে মিডিয়াম লেভেল দিলাম যে এটা মিডিয়াম লেভেল, তাহলে আমি কি অ্যাসেসমেন্ট নিতে পারবো? না স্যার, ঝুঁকি নিয়ে তো নেওয়া যাবে না, মানে আহত ঝুঁকি যাওয়া ওটা তো নেওয়া যাবে না, লো রিস্ক হলে তার একটা কথা আছে। রাইট। এখন ইন্সপেকশন ডেট আমি করলাম 13 তারিখ, ঠিক আছে? ইন্সপেকশন ডেট আমি 13 তারিখ করলাম, আর এখানে টার্গেট কমপ্লিশন ডেট দিলাম 14 তারিখ। তাহলে 13 তারিখে আমি যদি একটা মিডিয়াম লেভেলের রিস্ক খুঁজে পাই আর সে 14 তারিখে ঠিক করবে, তাহলে 15 তারিখে কি অ্যাসেসমেন্ট নেওয়া যায়? জি স্যার, যাই। এখানে একটা কোশ্চেন আছে, সে ঠিক করছে কিনা সেটাও তো একটা দেখার বিষয় আছে না স্যার? হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখার বিষয় আছে। এই যে একেবারে নিচে আবার এখন 14 তারিখ দেখা যাচ্ছে, 14 তারিখ বলতে গেলে তো স্যার
এমন হতে পারে সে এমন একটা টাইমে করলো, সে 14 তারিখে সে হ্যাজার্ড ঠিক করলো, ঠিক আছে, বাট দেখা যাচ্ছে অফিস আওয়ারের পরে বা এমন একটা সময় যে সময় আসলে পুনরায় আবার ওই জায়গাটাতে ইন্সপেকশন করা সম্ভব হচ্ছে না, এরকমও তো হতে পারে স্যার। হ্যাঁ, ওরকমও হতে পারে। আমার হ্যাজার্ড ইন্সপেকশনের শেষের দিকে আসে একটা কমেন্টের ঘর আছে। এই কমেন্টের ঘরে আমি লিখে দিব যে এখানে মিডিয়াম লেভেলের হ্যাজার্ড পাওয়া গেছে, কর্তৃপক্ষ যদি 14 তারিখের মধ্যে এই মিডিয়াম লেভেলের হ্যাজার্ড রিমুভ করে তাহলে 15 তারিখে অ্যাসেসমেন্ট নেওয়া যাবে। এইটা লিখে আমি জমা দিয়ে দিলাম। এবং ম্যানেজার কি করলো, এখানে ম্যানেজার আবার এটা ওই যে ওয়াশ কোঅর্ডিনেটর, যে ট্রেড ইনচার্জ, ওয়াশ কোঅর্ডিনেটর বা ট্রেড ইনচার্জ, সে কাজটা করলো কিনা এইটা হচ্ছে আবার সেন্টার ম্যানেজার বা প্রিন্সিপাল এখানে চেক করবে। যে অ্যাসেসর তো এটা চেক করে ওয়াশ কোঅর্ডিনেটরের কাছে দিয়ে গেছে, ওয়াশ কোঅর্ডিনেটর সেটা ঠিক করলো কিনা সেন্টার ম্যানেজার বা প্রিন্সিপাল সে আবার চেক করবে, চেক করে দেন হবে। এখন আমি এখানে একটা 13 তারিখে ইন্সপেকশন করার সময় একটা হ্যাজার্ড পেলাম, মিডিয়াম লেভেলের হ্যাজার্ড পেলাম। আমি কমেন্টের ঘরে বলে গেলাম যে এইখানে মিডিয়াম লেভেলের একটা হ্যাজার্ড আছে, যদি এটি কি করা যায় 14 তারিখে এটা রিমুভ করা যায় বা সলভ করা যায় তাহলে 15 তারিখে অ্যাসেসমেন্ট নেওয়া যাবে। আমি কিন্তু কমেন্টে একটা বড় ধরনের অব্লিগেশনস দিয়ে যাচ্ছি। এখন 15 তারিখে আমি আসলেই বুঝতে পারবো যে হ্যাজার্ড আছে কি নাই। যদি না থাকে তাহলে আমি অ্যাসেসমেন্ট কন্টিনিউ করব। এবং অ্যাসেসর যদি এই জায়গায় জিজ্ঞাসা করে যে মিডিয়াম লেভেল থাকা সত্ত্বেও আপনি কিভাবে অ্যাসেসমেন্ট নিলেন, তখন এই কমেন্ট হবে আমার এভিডেন্স যে স্যার আমি তো 13 তারিখে ইন্সপেকশন করে কমেন্টে স্পষ্টভাবে বলে দিয়েছি 14 তারিখে যদি এটা হ্যাজার্ড রিমুভ করা যায়, হ্যাজার্ডের সলিউশন হয়ে যায়, তাহলে 15 তারিখে অ্যাসেসমেন্ট হবে। আমি 15 তারিখে এসে দেখেছি যে এখানে বিদ্যমান মিডিয়াম লেভেলের হ্যাজার্ড নাই, যার কারণে আমি আজকে অ্যাসেসমেন্ট নিতে পারছি। যুক্তিটা কি বোঝা গেল? জি স্যার। দুই দিন আগে আসা লাগবে? 2 দিন আগে আসা লাগবে, নিয়মটা হচ্ছে সেরকমই, আপনার অ্যাসেসমেন্টের আগের দিন অ্যাসেসমেন্ট সেন্টারে আসার নিয়ম, যদিও বাংলাদেশে সেটা হয় না। ঠিক আছে? জি স্যার। তবে আমরা এটা জানা, মানে বিষয়টা আপনার জানা থাকলো যে কখন এম হলে তার ব্যাখ্যা কি হবে, কিভাবে সেটা উত্তর দিতে হবে। আবার কোনো অ্যাসেসর বলে যে এভিডেন্সের মধ্যে হ্যাজার্ড ইন্সপেকশনে কোনো মিডিয়াম লেভেল রাখা যাবে না, সব লো লেভেলের রাখতে হবে। মানে যদি কোনো হ্যাজার্ড পাওয়া যায় তবে সেটা লো লেভেল হবে, মিডিয়াম লেভেল থাকলে অ্যাসেসমেন্ট নেওয়াই যাবে না। এই জায়গাতে একটু ঝামেলা থাকে বা ঝামেলা আছে, ঠিক আছে? এই জন্য এইটা নিয়ে আমি এত কথা বললাম, কারণ আমাদের এখানে বিগত 2টা অ্যাসেসমেন্ট হয়েছে, 2টা অ্যাসেসমেন্টের যে এক্সপিরিয়েন্স এই হ্যাজার্ড ইন্সপেকশন নিয়ে, সেইটার আঙ্গিকে আমি এত কথা বললাম। এর আগে হ্যাজার্ড ইন্সপেকশন এভিডেন্স নিয়ে এত কথা বলি নাই, কারণ এক একজন এক একভাবে এটা মেনশন করে। আমি 2টা অ্যাঙ্গেল থেকেই আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। ঠিক আছে? যদি আপনি এখানে 13 তারিখে ইন্সপেকশন করেন সেটাও ঠিক আছে, সেখানে আপনি লো লেভেলের পাইলে তো কোনো সমস্যা নেই। আর যদি মিডিয়াম লেভেল পেয়ে যান তাহলে সেটা তাকে অবশ্যই অ্যাসেসমেন্টের আগের দিন ঠিক করতে হবে এবং কমেন্টে উল্লেখ করতে হবে যে এখানে মিডিয়াম লেভেলের একটা হ্যাজার্ড আছে, এটা যদি সলভ করা যায় তাহলে অ্যাসেসমেন্ট হবে, আদারওয়াইজ অ্যাসেসমেন্ট হবে না, এরকম। ঠিক আছে? তবে এইটা মোটামুটি মানে আপনি বুঝাইতে পারলাম কিনা এই জায়গাটা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আর স্যার ডিটেইলসের ঘরে যদি কোনো রিস্ক না পায় তাহলে তো সেখানে ফিল আপের কোনো কিছু নেই। না না ওই না না, যদি রিস্ক পাওয়া যায় তাহলে
সেটার লেভেল কেমন আর হচ্ছে তার কারণে কি ক্ষতি হতে পারে বা কি রিস্ক আছে সেটার উপরে হালকা পাতলা একটু বর্ণনা দিতে হয়। রাইট রাইট। থ্যাংক ইউ স্যার। যেমন এইটা হচ্ছে একটা আপনাদের কি বলে, এটা হ্যাজার্ড ইন্সপেকশন করা একটা রিপোর্ট। হ্যাঁ, এরকম একটা কপি আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এখান থেকে এই ব্যাপারগুলা কপি পেস্ট করে লিখবেন, এখানে দিয়ে দিবেন, সমস্যা নেই। কিন্তু এই কপি পেস্ট করার পরে গিয়ে আপনি যেন আটকে না যান, সেই জন্য এখানে এত কথা বললাম, আমি এত সময় দিলাম। বুঝাতে পারছি? জি স্যার। তবে যেটা আপনারা করবেন, হ্যাজার্ডের যে আছে, লিস্ট যেটা আছে, লিস্টটা কিন্তু একবার পড়বেন, যে এখানে আপনি যে হ্যাজার্ড ইন্সপেকশন করেছেন, কি কি বিষয় ইন্সপেকশন করেছেন, যেমন ফ্লোর করেছেন, মেশিনস করেছেন, ফায়ার করেছেন, লেডার অ্যান্ড স্টেপস করেছেন, স্টোরেজ এরিয়া ইন্সপেকশন করেছেন, ইলেকট্রিক্যাল ইন্সপেকশন করেছেন, স্টাফ অ্যামেনিটিস ইন্সপেকশন করেছেন, ফার্স্ট এইড ইন্সপেকশন করেছেন, হ্যাঁ, রাবিশ ইন্সপেকশন করেছেন। এইগুলা একটু দেখে নেবেন, যেন জিজ্ঞাসা করলে অন্তত দুই একটা বলতে পারেন যে আমি হ্যাজার্ড ইন্সপেকশন করার সময় এই বিষয়গুলো দেখেছিলাম, এটা গতবার জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে? আচ্ছা, হ্যাজার্ড ইন্সপেকশনের পরে আমাদের আসছে হাউসকিপিং। হাউসকিপিংটা কি জিনিস? এটা হচ্ছে মানে কোনো কিছু গুছিয়ে রাখা আর কি স্যার, সুসজ্জিত ভাবে সর্টিং করা, মানে প্রয়োজন বোধে মানে যেটা প্রয়োজন সেটা হাতের কাছে রাখা, জরুরি কোনো জিনিস সবকিছু মিলে যাচ্ছে যে সুসজ্জিত ভাবে রাখা, গুছিয়ে রাখা। জায়গার জিনিস জায়গায় রাখা, যেখানে রাখলে আমার কাজের পরিবেশ ঠিক থাকবে, আমি কমফোর্টলি আমার কাজ করতে পারবো, আমার টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল যথাসময়ে আমি খুঁজে পাবো, সেইভাবে একটা জায়গা গুছিয়ে রাখাটাই হচ্ছে হাউসকিপিং। যেমন আপনি যেখানে খাবার খান, যেখানে ঘুমান, যেখানে আপনি বসেন, এই প্রত্যেকটা জায়গা পরিকল্পিতভাবে গুছিয়ে রাখাটাই হচ্ছে হাউসকিপিং। তাহলে আমরা যে আমাদের ওয়ার্কশপ বা আমাদের যে ল্যাব, এখানে অনেক ধরনের কিন্তু ইকুইপমেন্টস আছে, চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপ, তারপরে ডেস্কটপ থাকে, প্রজেক্টর থাকে, স্ক্রিন থাকে, তারপরে ভারী ভারী আমার মেশিন থাকতে পারে, টুলস থাকতে পারে, পানি খাওয়ার পাত্র থাকতে পারে, পানির ট্যাপ থাকতে পারে বা ফিল্টার থাকতে পারে, তাই না? এই প্রত্যেকটা জিনিস সঠিকভাবে গুছিয়ে রাখা, এটাই হচ্ছে হাউসকিপিং। এখন আপনি অ্যাসেসমেন্ট নিতে আসছেন, অ্যাসেসমেন্ট নিতে আসলে আপনার ক্যান্ডিডেট মনে করেন সে পিপাসা পেয়েছে, এখন তার পানি খেতে যদি 500 মিটার দূরে যেতে হয়, তাহলে ওই দিন অ্যাসেসমেন্টের কার্যক্রম কি স্মুথ থাকবে? না স্যার, স্মুথ থাকবে না। এই জন্য হাউসকিপিংটা চেক করা হয় যে মোটামুটি একটা কমফোর্ট জোনে আমার সব কিছু পাচ্ছি কিনা, সুবিধাজনক স্থানে, সুবিধা অনুযায়ী আমি আমার যে যদি একটা টুলস লাগে, একটা ইকুইপমেন্টস লাগে, একটা ম্যাটেরিয়ালস লাগে, তারপর আমার বসার জায়গা, রিটেন টেস্ট নিতে হবে সেই সব জায়গা, এই সব বিষয়গুলো সঠিকভাবে গোছানো আছে কিনা সেটা চেক করাটাই হচ্ছে হাউসকিপিং। তো হাউসকিপিং করার সময় আমরা ঠিক এইভাবে, আপনারা এটারও একটা রেডি ফাইল দিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী করবেন। কিন্তু হাউসকিপিংয়ে আপনি কি কি বিষয় চেক করছেন সেটা একটু খেয়াল রাখতে হবে। লেআউট চেক করছেন, এনভায়রনমেন্ট চেক করছেন, এমার্জেন্সি প্রসিডিউরস চেক করছেন, ফার্স্ট এইড ফ্যাসিলিটিস চেক করছেন,
যে ফার্স্ট এইড আমরা হচ্ছে হ্যাজার্ডেও চেক করে আসছি। তারপরে জেনারেল ফ্যাসিলিটিস এটা চেক করা হচ্ছে, ইলেকট্রিক্যাল সেফটি এটা চেক করা হচ্ছে, ওয়েস্ট ডিসপোজাল এটা চেক করা হচ্ছে, পিপিই সঠিক জায়গায় সঠিকভাবে আছে কিনা বা প্রয়োজন অনুযায়ী পাওয়া যাচ্ছে কিনা এটা চেক করা হচ্ছে, এবং সর্বশেষ একটা কমেন্ট দিচ্ছি। কমেন্ট দিয়ে আমি আমার ইন্সপেকশনটা শেষ করছি। ঠিক আছে, তবে আমাদের এই কমেন্ট হাউস কিপিংয়ের কমেন্টটা মোটামুটি পজিটিভ কমেন্ট হতে হবে। আর এইখানে যে ধরনের ইনফরমেশানগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে আপনারা কপি করে এখানে দিবেন, এটা সেম হলেও সমস্যা নাই, কিন্তু এই যে কমেন্টের জায়গা, এই কমেন্টটা আপনারা যে যার মতো আলাদা দিবেন। কমেন্ট যেন আবার সবার সেম সেন্টেন্স না হয়ে যায়। দুই জায়গায় হাউস কিপিংয়ের কমেন্টস এবং হ্যাজার্ড ইন্সপেকশনের কমেন্টস, এই কমেন্টসের জায়গাটা যেন প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল থাকে, আলাদা আলাদা থাকে। তাহলে এই দুইটার একটা কমপ্লিট এভিডেন্স আমি আপনাদেরকে দিয়ে দিব। তার আগে এখানে যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি বুঝতে পেরেছেন কিনা? স্যার হুম, স্যার বুঝতে পারছি স্যার, কিন্তু এই স্যার এখানে মাঝখানে ঘরে যে দেওয়া আছে ওয়াই এন আর এন এগুলা দ্বারা কি বোঝাচ্ছে স্যার? লেআউট অর্থাৎ এখানে যে প্রত্যেকটা বিষয়, এরিয়া ইজ টাইডি অ্যান্ড ওয়েল কিপড, অর্থাৎ যে এরিয়াতে অ্যাসেসমেন্ট হবে সেই এরিয়াটা কি আছে, শুকনা আছে এবং ভালোভাবে গোছানো আছে। এটা তাহলে ইয়েস এর ঘরে ঠিক হবে, ইয়েস এর ঘরে ঠিক হবে। যদি নো এর ঘরে টিক দেন, যদি নো এর ঘরে টিক দেন তাহলে এখানে কি আছে, পদক্ষেপ নিতে হবে, একটা অ্যাকশন নিতে হবে। ইনক্লুড পারসন রেসপন্সিবল অ্যান্ড টার্গেট কমপ্লিশন ডেট, অর্থাৎ এখন এই যে মনে করেন এরিয়াটা কি আছে, ভেজা আছে এবং ভালো মতো গোছানো নাই, তাহলে এই জায়গাটা ঠিক করতে হবে। ভেজা জায়গায় তো আর অ্যাসেসমেন্ট নেওয়া যাবে না, যাবে? তাহলে এটা কে ঠিক করবে? ওই ওয়াশ কোঅর্ডিনেটর। এবং কত দিনের মধ্যে ঠিক করবে বা কবে ঠিক করবে সেটার একটা ডেট এখানে থাকবে। স্যার সহজভাবে বলতে গেলে নো হলে ব্যাখ্যা দিতে হবে, আর নো কেন সেটা মানে ঠিক করতে গেলে তার এটা দিতে হবে। মানে যত বেশি নো দেবো তত ঝামেলা দেখতেছি এখানে। হ্যাঁ, আর এনএ হচ্ছে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। এই বিষয়টা যদি আপনার প্রযোজ্য না হয় তাহলে আপনি নট অ্যাপ্লিকেবলে টিক দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছি। স্যার বিষয়টা হচ্ছে যে আমি যেখানে অ্যাসেসমেন্ট নিতে যাব সেই বিষয়ের উপর এটা অ্যাপ্লিকেবল কিনা। রাইট রাইট। আচ্ছা, তাহলে এই জায়গাতে আর কারোর কোনো কথা বা প্রশ্ন আছে কিনা? না স্যার, এটা নিয়ে আপাতত নেই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা তাহলে আর একটু সামনে আগাই নাকি? এইবার আসছে আমার কোর্স প্রোগ্রাম বা অ্যাসেসমেন্ট প্ল্যান। কোর্স প্রোগ্রাম বা অ্যাসেসমেন্ট প্ল্যানটা কি জিনিস? তাহলে আমি আগে কিন্তু চেক করলাম যে আমার কোনো বিপদ আছে কিনা এবং আমার জিনিসপত্র সব সঠিকভাবে গোছানো আছে কিনা, এই দুইটা চেক করলাম। এখন চেক করার পরে আমি যে অ্যাসেসমেন্ট নিব, আচ্ছা এখানে আমি একটু নাম ধরে জিজ্ঞাসা করি। আমিনুর স্যার, আপনি একটু বলবেন আপনি কাদের অ্যাসেসমেন্ট নেবেন, মানে কোন অকুপেশনের অ্যাসেসমেন্ট নেবেন? ধরুন স্যার আইটি সাপোর্ট স্যার। না, ধরাধরি করা যাবে না, ফিক্সড। আচ্ছা ফিক্সড, তাহলে স্যার আইটি সাপোর্টে থাকবে, অসুবিধা নেই। আইটি সাপোর্ট কোন লেভেলের? আইটি সাপোর্টে লেভেল 3 স্যার। লেভেল 3 স্যার।
আইটি সাপোর্ট লেভেল 3 অ্যাসেসমেন্ট আপনি নেবেন। ওকে, আচ্ছা, তারপরে আসছে আলামিন হোসেন, আপনি কাদের অ্যাসেসমেন্ট নেবেন? স্যার ইলেকট্রিক্যাল লেভেল 2। পূর্ণাঙ্গভাবে নামটা একটু বলেন। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স লেভেল 2। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স লেভেল 2 এর অ্যাসেসমেন্ট আপনি নেবেন। আপনি ইআইএম লেভেল 2 এর অ্যাসেসর। ওকে, হাবিব ভাই আপনি একটু বলেন। স্যার আমি অটোমোটিভ মেকানিক্স এর লেভেল 1 এর অ্যাসেসমেন্ট নিব। অটোমোটিভ মেকানিক্স লেভেল 1 এর অ্যাসেসর আপনি তাদের অ্যাসেসমেন্ট নেবেন। আচ্ছা, তৌহিদ ভাই একটু বলেন। স্যার আমি হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 3 অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছি। কম্পিউটার অপারেশন লেভেল 3 অ্যাসেসমেন্ট নিতে আসতেছেন 15 তারিখে দিঘলিয়া টিটিসি নাকি? জি স্যার। Good, আমিন। অভিনন্দন আপনাদের সবাইকে অ্যাসেসরের কার্যক্রমে পদক্ষেপ মানে শুরু করতে যাচ্ছেন আর কি। অ্যাসেসর হিসেবে আপনার কার্যক্রমকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এখন এই যে আপনি অ্যাসেসর হিসেবে আসবেন, অ্যাসেসর হিসেবে আসতে গেলে কি কি জিনিস লাগবে কেউ একটু বলেন তো। মানে আপনি যে অ্যাসেসমেন্ট নেবেন, অ্যাসেসমেন্ট নিতে গেলে আপনার কি কি জিনিস সাথে থাকতে হবে যেটার মাধ্যমে আপনি অ্যাসেসমেন্টটা শেষ করতে পারবেন? স্যার আমি একটু বলবো, আমার মনে হয় এখানে একটু কনফিউশন আছে, হয়তো ভুলও হতে পারে স্যার। হ্যাঁ, আপনি মাঝে মনে হয় একবার বলছেন অ্যাসেসমেন্ট নিতে গেলে এক লেভেলের উপরে থাকবে, তার মানে আমার তো 3, তাহলে তো আমার 3 পাবো না, হিসাবে তো টুল নিতে হবে এবং সেটা আমাদের করা থাকতে হবে। এটা হ্যাঁ, এটা হচ্ছে আইনের কথা, নিয়মের কথা। জি স্যার। তাহলে কে বলবেন, কেউ একজন বলেন যে আপনি অ্যাসেসর 15 তারিখে আপনি অ্যাসেসমেন্ট নিতে আসবেন দিঘলিয়া টিটিসিতে। এখন অ্যাসেসমেন্টটা আপনি সম্পন্ন করার জন্য কি কি জিনিস আপনার সাথে থাকতে হবে? স্যার আমাকে প্রথমে অ্যাসেসমেন্ট নেওয়ার প্ল্যান করতে হবে। আমি যে ডিপার্টমেন্টে অ্যাসেসমেন্ট নিব সেই ডিপার্টমেন্ট ওয়াইজ মানে আপনার সিভিল অনুযায়ী সিএস অনুযায়ী প্ল্যান করে নিতে হবে। তারপর আপনার রিটেন করার জন্য একটা রিটেন, ডেমো আর ওরাল, আর এগুলো হ্যাজার্ড ইন্সপেকশন, হাউসকিপিং, এগুলো কাজ করতে হবে। করার পর আপনার কাজ কপি করে নিয়ে আসতে হবে। এরপরে মানে অ্যাসেসমেন্টটা শেষ হওয়ার পর আমাদেরকে মানে যারা ট্রেনার ছিল তাদেরকে আমি দিতে পারি যে মানে তারা কম্পিটেন্ট নাকি নট কম্পিটেন্ট। স্যার এইগুলো আর কি। ওকে, হ্যাঁ ভালোই বলেছেন। সেটা হচ্ছে আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে অ্যাসেসমেন্ট নেওয়া, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন অ্যাসেসমেন্ট নিতে গেলে প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের জন্য ক্যান্ডিডেট প্রস্তুত কিনা, রেডি কিনা সেটা চেক করতে হয় না? জি স্যার। জি স্যার, প্রথমে স্যার এটা চেক করতে হয়, তারপর স্যার এগ্রিমেন্ট করতে হয়। আচ্ছা, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? স্যার এটা চেক লিস্টের মাধ্যমে স্যার। চেক লিস্টের মাধ্যমে। আর কেউ একটু বলেন, ভুল হোক কিন্তু আপনি বলেন। আপনি যত বেশি ভুল করবেন তত বেশি আপনার কারেকশন হয়ে যাবে। স্যার অ্যাসেসমেন্ট টুলস দিয়ে স্যার, টুলসে সব মাধ্যমগুলো আছে স্যার। আচ্ছা, টুলসের কোন অংশ? সেলফ অ্যাসেসমেন্ট গাইড। সেলফ অ্যাসেসমেন্ট, রাইট। আমাদের হচ্ছে তাহলে এখানে লাগতেছে আমার সেলফ অ্যাসেসমেন্ট। এখানে কিন্তু আমার রিটেন আলোচনাও কিন্তু হয়ে যাচ্ছে, আপনি বুঝলে কিন্তু এখান থেকে রিটেন কোশ্চেনের আনসারও দিতে পারবেন। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট এইটার মাধ্যমে আমি আমার ক্যান্ডিডেট রেডি কিনা, সেই অ্যাসেসমেন্টের জন্য প্রস্তুত কিনা সেটা আগে আমি যাচাই করতেছি, নির্ণয় করতেছি।
তাই না? জি স্যার। করতেছি। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট গাইড বা সেলফ অ্যাসেসমেন্ট শিট এটা কি আমার লাগবে? জি স্যার, অবশ্যই। জি স্যার। লাগবে। জি স্যার, লাগবে স্যার। তাহলে এটা কি আমার রেডি করতে হবে, তৈরি করতে হবে? জি স্যার। করতে হবে স্যার, অকুপেশন অনুযায়ী স্যার, কারণ সেলফ অ্যাসেসমেন্ট তো অকুপেশন অনুযায়ী ভিন্নতা থাকতে পারে। রাইট। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট শিট আমাদের তৈরি করতে হবে নাকি? জি স্যার। কেউ জি আছে স্যার, তৈরি এখানে, করতে। কেউ আছে এখানে অটোমোটিভ লেভেল 1 এর অ্যাসেসর, কেউ আছে কম্পিউটার অপারেশনের লেভেল 3 অ্যাসেসর, কেউ আছে আইটি সাপোর্ট লেভেল 3 অ্যাসেসর, তাই না? কেউ আছে ইআইএম লেভেল 2 অ্যাসেসর। তাহলে প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকের অকুপেশন অনুযায়ী সেলফ অ্যাসেসমেন্ট শিট তৈরি করতে হবে ক্যান্ডিডেট প্রস্তুত কিনা সেটা যাচাই করার জন্য। আচ্ছা, ক্যান্ডিডেট এবার প্রস্তুত কিনা আমরা জেনে গেলাম, আমরা ধরে নিলাম আমার ক্যান্ডিডেট সবাই প্রস্তুত। আমি ধরে নিচ্ছি আমার সকল ক্যান্ডিডেট প্রস্তুত। হ্যাঁ, একটু সরি, অফিস থেকে কল দিয়েছিল তো। তাহলে সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমি যাচাই করলাম আমার ক্যান্ডিডেট এবং আমি সবাই ওকে, রাইট। এবার সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পরে আমার রেজিস্ট্রেশন করতে হবে। জি স্যার। এখন রেজিস্ট্রেশনটা কি আমার সেলফ অ্যাসেসমেন্টের আগে না পরে? আগে। পরে পরে কেউ বলে পরে, কেউ বলে আগে। আচ্ছা, আগে কেন? কথা বলেন, এখানে অনেক বোঝার বিষয় আছে, কথা বলতে হবে। স্যার আমার মনে হয় পরে, কারণ আমাদের সেলফ এগ্রিমেন্টটা না থাকে আগে থেকে, মানে সে পরীক্ষা দিবে কি দিবে না, আসছে কিনা সেটার পরে তো আমি রেজিস্ট্রেশন করবো যে কতজন আসলো বা পরীক্ষা দিবে কিনা। স্যার রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তো সেলফ অ্যাসেসমেন্ট নেওয়া হবে। স্যার আমার মনে হয় কি স্যার, ওই যে রেজিস্ট্রেশনটা আগে হবে, কারণ কি রেজিস্ট্রেশন করা না থাকলে তো ওখানে অ্যাসেসমেন্ট দেওয়া যায় না। আর এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা নেওয়া হয়, মূলত সে সামেটিভ অ্যাসেসমেন্টে বসতে পারবে কিনা সেটা যাচাই করার জন্য তো সম্ভবত ওইটা নেওয়া হয়। আর রেজিস্ট্রেশন তো অবশ্যই আগে হবে স্যার। রেজিস্ট্রেশন তো ওই দিন তো আমার জানা মতো তো হয় না স্যার, 10-15 দিন আগে তো মনে হয় করা লাগে নাকি স্যার? হ্যাঁ, আপনার সাথে আমি একমত। শুনেন, এখানে আমাদের কিন্তু লার্নিংটা হবে, কিন্তু আমি যেটা বলবো সেটা আপনার মেনে নিয়ে লার্নিং করলে কিন্তু হবে না। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো। আমার কাজ হচ্ছে আপনাদের চিন্তাটাকে এক্সপ্যান্ড করা দেওয়া, আপনার চিন্তার জায়গাটা প্রসারিত করে দেওয়া। এখন আপনি যেটা বললেন যে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে যাচাই করা হয় আসলে সে অ্যাসেসমেন্টে বসতে পারবে কিনা, কিন্তু যে আরপিএল ক্যান্ডিডেট, স্যার তার তো পূর্বে আরপিএল ক্যান্ডিডেট এই জন্য তো তাকে 2 দিন ওরিয়েন্টেশনে স্যার এসে ক্লাস করে বা সিএস দেখে তাকে বুঝতে হবে যে সে ওইটার জন্য মানে যোগ্য কিনা বা উপযোগী কিনা ওইটা পরীক্ষা দেওয়ার জন্য। এই জন্য তো স্যার আরপিএল তো একদিনে না স্যার, যে একদিনে হয় ঠিক আছে, বাট 2 দিন আগে যে ওরিয়েন্টেশন ক্লাস হয় বা একটা যে বিষয়টা থাকে স্যার, এই জিনিসটা বা সে সিএসটা দেখে নিজে জাস্টিফাই করতে পারবে যে তার ওই জিনিসটা করা আছে কিনা বা সিএস যেটা আছে সেটার জন্য সে সুইটেবল কিনা ওই লেভেলটার জন্য স্যার। আচ্ছা, ওকে, ফাইন। এখন মনে করেন যে একজন ক্যান্ডিডেট কম্পিউটার অপারেশন মনে করেন ইআইএম এর মনে করেন যে 3টা জব বা 4টা জব সে ওকে ফাইন সব কিছু করে বা সব কিছু করতে পারবে। করতে পারার পরে সে এবার রেজিস্ট্রেশন করলো, রেজিস্ট্রেশন করে অ্যাসেসমেন্টের দিন এসে দেখলো যে তাকে পিপিই পড়তে হবে, কিন্তু সে পিপিই পড়তে পারবে না, তার ফিজিক্যাল অসুবিধা আছে। তখন কি হবে? কিন্তু পিপিইটা তো ব্যবহার করা বা পিপিই পরিধান করা এটা অ্যাসেসমেন্টের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। আমরা যখন আরপিএল ক্যান্ডিডেট রেডি করি বা ইভেন আমরা যখন ট্রেনিং করাই, তখন কি আসলে আমরা পিপিই পরে ট্রেনিং করি বা পিপিই পরে ট্রেনিং করাই,
বা পিপিইটাকে কি ওইভাবে ক্যান্ডিডেটদের বা ট্রেনিদের সামনে তুলে ধরি? না স্যার। না স্যার, তেমন তো ধরা না, তবে কিছু কিছু অকুপেশনে হয়তো ধরা হতে পারে, যেগুলো যে কেয়ার গিভিং এর কিছু বিষয় থাকে স্যার, এইসব কিন্তু যে কম্পিউটার বা এই যে এগুলো খুব একটা মনে হয় না। আমাদের কম্পিউটারে কিন্তু পিপিই দরকার আছে। কি পিপিই বলেন তো দুইজন? স্যার মনে হয় মাথার কাপড়, হাতের গুলো, স্যার চশমা, চশমাটা অবশ্যই স্যার, ব্লু কাট চশমা বিশেষ করে। গ্লাস আর আপনার স্লিপার। পায়ে হচ্ছে রাবার শু থাকতে হবে, কারণ কম্পিউটার ল্যাবগুলো সাধারণত দেখা যাচ্ছে জুতা খুলে প্রবেশ করার মতো রাখা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সেখানে রাবার শু বা স্লিপার থাকতে হবে, আর হচ্ছে চোখে চশমা বা আই প্রোটেকশন গ্লাস থাকতে হবে। এটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আসলে ট্রেনিংয়ে আমরা সেগুলো করাই না বা করাতে পারি না। এবার এখানে আমি মূল জায়গায় চলে আসি, সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টে একজন ক্যান্ডিডেট দেখলো যে সে, মনে করেন যে আমার 10টা জব আছে, আমার কিন্তু সেলফ অ্যাসেসমেন্টে প্রত্যেকটা জবের নাম উল্লেখ থাকে, আমরা আরো বিস্তারিত জানবো। এখন জবের মনে করেন সে একটা পারে না, সে পারে না, সে এখানে ক্রস দিয়েছে, টিক দেয় নাই, নয়ের ঘরে টিক দিয়েছে, তাহলে সে কি অ্যাসেসমেন্টে বসতে পারবে? আর না স্যার। না স্যার, ওখানে বসতে পারবো না, আমি যতটুকু জানি স্যার, মনে একটা নোট দিলে পারবে না, কারণ ওখানে কন্ডিশনের কাজ ওগুলা, তাকে তো জেনে বুঝে তারপর তো অ্যাসেসমেন্টে বসতে হবে স্যার। রাইট, তাহলে আমি তো আগেই ঘোষণা করছি আমি অ্যাসেসমেন্টে বসতে পারবো না, তাহলে আমার রেজিস্ট্রেশনের 1500 টাকা ফেরত দেন। অ্যাসেসরকে আমি বলবো না যে আমি তো আগেই আপনার সেলফ অ্যাসেসমেন্টে তো আমি বলে দিচ্ছি যে আই এম নট ফিট বা আই এম নট রেডি ফর অ্যাসেসমেন্ট, তাহলে আমার রেজিস্ট্রেশনের টাকা ব্যাক দেন। সে প্রশ্ন করতে পারে না, চাইতে পারে না যে আমি তো আপনার কার্যক্রমে অংশগ্রহণ করব না। জি স্যার অবশ্যই। এখানে তো আগে থেকেই হয়ে যায় স্যার, রেজিস্ট্রেশন করার পরে তো পরীক্ষা হয় আমাদের, এজন্য তো এটা ফেরত দেওয়ার থাকে না। কি থাকে না থাকে আমি তো বুঝি না। এখন মনে করেন আমি হচ্ছে কাস্টমার, আমি ক্লায়েন্ট, আমি হচ্ছে টিভেট ক্লায়েন্ট, আমি আসছি আরপিএল এর কথা জেনে এই সেন্টারে একটা অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য। এখন আমি এসে অ্যাসেসমেন্ট সেন্টারে এসে দেখলাম যে কাজ আছে মোট 50টা, আমি সেখানে 45টা পারি, 5টা পারি না। তাহলে 5টা যেহেতু পারি না, আপনি তো আমার অ্যাসেসমেন্ট নেবেন না। আগেই তো ঘোষণা দিতে হয় যে আমি সব কাজ জানি, তা আমি ঘোষণাই দিচ্ছি যে 5টা কাজ পারি না, তাহলে আমি তো আপনার কাছ থেকে কোনো সার্ভিস নিচ্ছি না, অ্যাসেসমেন্টের কোনো সার্ভিস আমি নিচ্ছি না, আগেই ফিরে যাচ্ছি, ব্যাক করছি, তাহলে আমার টাকা ফেরত দিতে হবে না? স্যার এর জন্য এসএসআর আগে বলে দেয় যে অ্যাসেসমেন্ট তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেটা সবগুলাই ইয়েস এর হয়ে টিক দাও, না হলে তোমরা অ্যাসেসমেন্টে বসতে পারবে না। আমার মনে হয় যারা বিশেষ করে আরপিএল এর যে বিষয়টা, যে 3 দিনের যে বিষয়টা, মূলত এটাকে তো আমরা ইন্ডিকেট করছি, তাই না স্যার? তাহলে সেক্ষেত্রে আমার যেটা মনে হয় স্যার, তাকে একদম সেলফ চেক লিস্ট এগুলো আমার মনে হয় আগে তার দেখতে হবে, কারণ এটা তো ওয়েবসাইটে মেবি আছে বা থাকে, তাকে তো জিনিসগুলো তো আগে সেলফ চেক করে দেখতে হবে যে সে ওটার জন্য উপযোগী কিনা, তারপর হয়তো বা অ্যাসেসমেন্টে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ কনফিউশন চলে আসছে স্যার এখন রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে। আমি এতক্ষণ ধরে অনেক পেঁচালাম, সে তো অনেক সিএস পড়েই তো রেজিস্ট্রেশন করবে, তাহলে যে আরপিএল সে তো লেখাপড়াই জানে না, ও তো সেই ক্লাস 5 পাস করে চলে আসছে, ওয়ার্কশপে কাজ করতেছে। আরপি সিএস তো লেখা আমার সব ইংলিশে, ইংলিশ তো পারি না, বাংলাও দেখলে আমার দাঁত ভেঙে যায়। আমি তো লেখাপড়া করি নেই বিধায় আরপিএল এ আসছি। যাই হোক, অনেক কনফিউশন তৈরি করলাম আপনাদের। কনফিউশন তৈরি করার কারণ হচ্ছে যেন আপনারা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারেন, যুক্তি দিয়ে কাজ করতে পারেন। সেটা হচ্ছে নিয়ম হচ্ছে আগে সেলফ অ্যাসেসমেন্ট, পরে রেজিস্ট্রেশন। সেলফ অ্যাসেসমেন্টের পরে হচ্ছে রেজিস্ট্রেশন, কারণ এই প্রসেসটা বিটিভিতে ছিল। বিটিভিতে একদম সকালবেলা, অ্যাসেসমেন্টের দিন সকালবেলাও রেজিস্ট্রেশন করা যেত বা কোনো ক্যান্ডিডেট চেঞ্জ করা যেত, কিন্তু এই প্রসেসটা এনএসডিএতে ডেভেলপ তারা করে নাই। কিন্তু সিবিটি এর যে নিয়ম, সিবিটি এর যে আইন বিধিবিধান, সেখানে আপনার আগে সেলফ অ্যাসেসমেন্ট হবে,
তারপরে সে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে এবার বাকি কাজ সামনে আগাবে। আর যদি ক্যান্ডিডেট দেখে যে না, সেলফ অ্যাসেসমেন্টে সে ফিট না, রেডি না, তাহলে তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, রেজিস্ট্রেশনও করা হবে না। ঠিক আছে? কিন্তু এনএসডি এর ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে আমরা এই নিয়মটা দেখি না। আগে হচ্ছে আমাদের 15 দিন আগে এনএসডি এর কাছে টাকা পয়সা জমা দিয়ে দিতে হয়। এরপরে অ্যাসেসর এসে বলে যে আপনারা কেউ নয়ের ঘরে টিক দেবেন না, দিলে অ্যাসেসমেন্টে বসতে পারবেন না। জি স্যার, সব ইয়েস দিতে বলে স্যার। কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রং প্রসেস। আপনাকে সঠিক প্রসেস জানতে হবে, কিন্তু আগামী দিনে আপনি যখন অ্যাসেসমেন্ট নেবেন এই রং প্রসেসের মাধ্যমে আপনাকে সামনে আগাতে হবে। তবুও সঠিক প্রসেসটা আপনাদেরকে আমি জানাচ্ছি, আপনাদেরকে জানতে হবে। স্যার যেহেতু নীতিমালায় আছে বা ইয়ে আছে, সেহেতু স্যার এইভাবে কারণটা কি একটু যদি বলতেন স্যার, কেন এইভাবে? যেহেতু নিয়মের এনএসডি যদি নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম না মানে, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না স্যার? হ্যাঁ, আমাদের এখানে টিবেট সিস্টেম বা টিবেট সেক্টরটা ডেভেলপ করছে তো আইএলও, এবং তারা ডেভেলপ করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। কিন্তু ঘটনা যেটা হয় এখন, যেভাবে আমরা ট্রেনিং করাই বা যেভাবে ক্যান্ডিডেট রেডি হয়, তাতে সে যদি এসে যদি দেখে যে আমি এখনো অর্ধেক কাজই পারি না, হ্যাঁ, তাহলে কি হবে? আমার অ্যাসেসমেন্টটা ওই দিন নষ্ট হয়ে যাবে। বা একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে গেলে কমপক্ষে 10 জন ক্যান্ডিডেট লাগে, বা 10 জন ক্যান্ডিডেট সমপরিমাণ অর্থ লাগে, তাই না? এখন সেইটাই তখন ক্রাইসিস হয়ে যায়, যার কারণে এই প্রসেসটা আমরা এখন ওইভাবে ডেভেলপ হতে পারি নাই বা করাইতে পারি নাই। কারণ দেখা যাচ্ছে আমার 10 জন ক্যান্ডিডেট উপস্থিত হয়েছে, সেখান থেকে 5 জন যদি সেলফ অ্যাসেসমেন্টে রিজেক্ট হয়ে যায়, তাহলে বাকি যে 5 জন থাকবে ওই 5 জন কি আমার 10 জনের পেমেন্ট করতে রাজি হবে? অথবা না স্যার। অথবা আমার যে অ্যাসেসর আসছেন, ওই অ্যাসেসর কি 10 জনের পেমেন্ট পেতেন, তাই না? সে কি 5 জনের পেমেন্ট নিয়ে অ্যাসেসমেন্ট করিয়ে হ্যাপি হবেন? বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা বুঝতে পারলে আমার একটু ভালো লাগে, এই আর কি। স্যার আগে বুঝতে পেরেছি, একটু কনফার্ম হলাম আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে, এরপরে রেজিস্ট্রেশন হচ্ছে। তাহলে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার কি হবে? রেজিস্ট্রেশন কার্ড দিতে হবে না ক্যান্ডিডেটকে? জি স্যার, রেজিস্ট্রেশন কার্ড থাকবে স্যার, ছবি সহ স্যার। ছবি সহ। তাহলে রেজিস্ট্রেশন কার্ড কে বানাবে? স্যার এটা আমার যতটুকু ধারণা যে ম্যানেজার আছেন স্যার, মানে যে ওই প্রতিষ্ঠানের আর কি, যে প্রতিষ্ঠানে আমরা আপনি অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট নিতে গেছেন, আপনি 15 তারিখে দিঘলিয়াতে অ্যাসেসমেন্ট নিতে আসছেন। এখানে আগে পিছে কেউ নাই, আপনার আগে পিছে কেউ নাই, আপনি একাই, আর হচ্ছে ক্যান্ডিডেট, আর কেউ নাই। স্যার আমাকে আমি নিজেকে করতে হবে স্যার। নিজে হাতে করতে হবে, রাইট। আচ্ছা, রেজিস্ট্রেশন কার্ড দিলেন। রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার পরে আপনার অ্যাটেন্ডেন্স শিট। তার কি করতে হবে এবার? অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিট, তাই না? তার হাজিরা শিটে স্বাক্ষর নিতে হবে। আচ্ছা, হাজিরা শিটে স্বাক্ষর নেওয়া লাগবে কি বলেন? জি স্যার লাগবে। স্যার অবশ্যই তো নিতে হবে স্যার। অবশ্যই হাজিরা শিটে স্বাক্ষর নিতে হবে। তাহলে হাজিরা শিট কে তৈরি করবে? স্যার অ্যাসেসর করবে স্যার। অ্যাসেসর করবেন, মানে আপনিই করবেন। জি স্যার। আচ্ছা, এবার তার হাজিরা নিশ্চিত হয়ে গেল, সে হাজির আছে। হাজির হয়ে যাওয়ার পরে এখন তাকে অ্যাসেসমেন্টের ফুল প্রসেসটা জানাতে হবে না? জি জি স্যার। অ্যাসেসমেন্টে কি কি কাজ হবে, কিভাবে হবে, রিটেন হবে, ডেমনস্ট্রেশন হবে, ওরাল টেস্ট হবে,
এই ওরাল টেস্টের মাধ্যমে বিভিন্ন রকমের প্রমাণ এভিডেন্স কালেক্ট করা হবে। এই এভিডেন্স কালেক্টের ভিত্তিতে আপনাদেরকে কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট ঘোষণা করা হবে। তাহলে এবং ঘোষণার পরে কেউ যদি মন খারাপ হয় তাহলে সে কি করতে পারবে? আপিল করতে পারবে, তাই না? এই যে বক্তব্য বা এই বিষয়গুলো একটা রিটেন ডকুমেন্টসে থাকে, যেটাকে বলা হয় এগ্রিমেন্ট, চুক্তিপত্র। তাহলে অ্যাসেসমেন্টের কার্যক্রম শুরু করার আগে একটা চুক্তিপত্র হচ্ছে না? কার কার মধ্যে হচ্ছে? কার কার মধ্যে হচ্ছে? অ্যাসেসর এবং ক্যান্ডিডেট। অ্যাসেসর এবং ক্যান্ডিডেট চুক্তি করতেছে। কি চুক্তি করতেছে? অ্যাসেসর ক্যান্ডিডেটকে জানাচ্ছে, দেখেন সারাদিন কিন্তু আজকে আপনাকে আমাদের সাথে থাকতে হবে, সারাদিনে আমরা এই কাজগুলা করব, আপনার রিটেন টেস্ট নিব 1 ঘন্টার বা 5 মিনিটের, তারপরে আপনাদের একটা জব করতে হবে, ওরাল টেস্ট নিব, তারপরে আমি আপনাদের জাজমেন্ট জানাবো, জাজমেন্টে যদি আপনি স্যাটিসফাইড না হন তাহলে আপনি আপিল করতে পারবেন আমার জাজমেন্টটা রিভিউ করার জন্য। এই পুরো প্রসেসটা ক্যান্ডিডেট শুনলো, অ্যাসেসর বলল ওকে ফাইন, তাহলে এবার স্বাক্ষর করেন যে এটা আপনি শুনেছেন আমার কাছ থেকে, এগ্রিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরে এবার রিটেন টেস্ট, এই যে রিটেন টেস্ট হয়ে গেল। তাহলে রিটেন টেস্ট যদি আমি নিতে চাই আমার কি কি লাগবে? সেখানে রিটেন কোশ্চেন লাগবে। কোশ্চেনের সাথে কি আর কিছু লাগবে? কোশ্চেনের সাথে আমার আনসার শিট লাগবে না? তাহলে এখানে আমার কি লাগতেছে? কোশ্চেন এবং আনসার শিট লাগতেছে রিটেন টেস্টের জন্য। আচ্ছা, রিটেন টেস্ট তাহলে আমার শেষ হলো। রিটেন টেস্ট শেষ হওয়ার পরে এবার কি? ডেমনস্ট্রেশন। তাহলে ডেমনস্ট্রেশনের জন্য আমার কি লাগবে? জব শিট লাগবে আর স্পেসিফিকেশন শিট লাগবে। জব শিট লাগবে এবং স্পেসিফিকেশন শিট লাগবে। তাহলে জব শিট, স্পেসিফিকেশন শিট আর এই কোশ্চেন আনসার শিট এগুলো কে তৈরি করবে? অ্যাসেসর স্যার। অ্যাসেসর তৈরি করবে, রাইট। আচ্ছা, ডেমনস্ট্রেশন হয়ে গেল। ডেমনস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমার আর কি স্টেপ বাকি আছে? জি স্যার ওরা ওরাল আছে স্যার। একটা ওরাল টেস্ট নিতে হবে নাকি? জি স্যার। ওরাল টেস্ট, এখন ওরাল টেস্টের জন্য আমার কি লাগবে? শিট আর অ্যান্সার শিট। হ্যাঁ, ওরাল কোশ্চেন লাগবে এবং চেকলিস্ট, ওরাল হ্যাঁ চেকলিস্ট লাগবে। এখানে আমার আরেকটা জিনিস লাগবে ডেমোর সাথে, সেটা হচ্ছে সে যে ডেমোটা সঠিকভাবে করতে পারলো কি পারলো না, এখানে আমার একটা ডেমো চেকলিস্ট লাগবে। ডেমো চেকলিস্ট, এখানে আমার একটা ডেমো চেকলিস্ট লাগবে। কারণ আমার যে জবগুলা থাকবে, জব কি আমার একটা থাকবে? না স্যার, একটা থাকবে না। আর একটা জবে আমার টাস্ক কি একটা থাকবে? না স্যার। যেমন অনেক ধরনের কাজ থাকবে। যেমন দেখা যাচ্ছে আমি যদি একটা সিভি তৈরি করতে দিই, একটা সিভি তৈরি করতে গেলে তাকে অনেকগুলা কাজ করতে হবে। যেমন তার হচ্ছে পেজ সেট আপ করতে হবে, মার্জিন সেট আপ করতে হবে, ওরিয়েন্টেশন ঠিক করতে হবে, তারপরে তার ফন্ট সাইজ ঠিক করতে হবে, ফন্ট নেম ঠিক করতে হবে, কোথায় বোল্ড হবে, কোথায় ইটালিক হবে, কোন পাশে ছবি হবে,
ছবির সাইজ কত হবে, এই কাজগুলো ঠিক করতে হবে না? জি স্যার, অবশ্যই করতে হবে স্যার। তাহলে এখানে কিন্তু একটা সিবি বানাতে গিয়ে বা আমি যদি একটা সার্কিট তৈরি করতে যাই, একটা সার্কিট তৈরি করতে গেলে আমার কি অনেক কাজ করতে হচ্ছে, কিন্তু আমার হচ্ছে দেখা যাচ্ছে চ্যানেল কাটতে হচ্ছে, চ্যানেলের মাপ ঠিক আছে কিনা, তারপরে চ্যানেলের যে অ্যাঙ্গেল বা এল সেখানে কর্নারিং ঠিক আছে কিনা, তারপরে যে আমার যে পরিমাণ মানে যেই তার নেওয়ার কথা ছিল সেই কেবল বা তার সে ব্যবহার করছে কিনা, ইনসুলেশন যতটুকু রিমুভ করার কথা ছিল ততটুকু রিমুভ করছে কিনা, তারের যে জয়েন্ট জয়েন্ট যেইভাবে দেওয়ার কথা বলা আছে সেইভাবে সে দিচ্ছে কিনা, টেপিং যেভাবে করার কথা ছিল সেইভাবে টেপিং সে করতে পারছে কিনা, এই যে প্রায় অনেকগুলা টাস্ক, এই ছোট ছোট অংশ, কাজের অংশ কিন্তু আমার চেক করতে হয়। তো আমার হাতে যদি একটা চেক লিস্ট থাকে তাহলে সেই জায়গাতে আমি সেটা মেনশন করতে পারবো যে সে এটা পেরেছে এটা পারেনি। আর হাতে যদি কোনো চেক লিস্ট না থাকে, আমি চোখে দেখে 10 জন ক্যান্ডিডেট মনে রাখতে পারবো কে কোনটা পেরেছে আর কে কোনটা পারেনি? না জি স্যার, ভুলে যাবে বা একটাকে মূল্যায়ন করতে যাবে সেটা আর এক জায়গায় মূল্যায়ন হয়ে যাবে, এরকম হইলে বলে গেছে। তার মানে আমার জাজমেন্ট ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য আমার ডেমোতে কি লাগবে, জব শিট, স্পেসিফিকেশন শিট, পাশাপাশি আমার একটা অবজারভেশন চেকলিস্ট লাগবে, যে আমি তারা সঠিকভাবে কাজটা করছে কিনা সেটা দেখব এবং মার্কিং করে নিয়ে আসবো। ঠিক আছে, এবার ওরালে এসে কি হচ্ছে, আমার ওরাল কোশ্চেন লাগছে, ওরালেও একটা চেকলিস্ট আছে, সে ওরালের প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিল কি দিল না, এখানে হ্যাঁ অথবা না, ইয়েস নো দুইটা চেকলিস্ট থাকে, যে সে এটার উত্তর দিতে পেরেছে এটার উত্তর দিতে পারেনি। আচ্ছা, তাহলে এবার ওরাল হয়ে গেল, ওরাল হয়ে যাওয়ার পরে এবার কি বাকি থাকছে, আর কার্ডস কপি স্যার, কার্ডস কপি দিতে হবে, রাইট? তাহলে এই যে কার্ডস কপি দিতে হবে, কার্ডস কপি লাগবে না? এটার জন্য তো এতক্ষণ ধরে অপেক্ষা নাকি? জি স্যার, আমরা কাটছি যেন কার্ডস কপিটা ভালো হয়। ইনশাল্লাহ। তাহলে কার্ডস কপি কে তৈরি করবে? স্যার নিজে অ্যাসেসর নিজেই তৈরি করবে। আর একটা মনে হয় স্যার ক্যান্ডিডেট কপি লাগে। হ্যাঁ, কার্ডস কপির ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে এনএসডি এর কপি আর একটা হচ্ছে ক্যান্ডিডেট কপি, দুইটাই ফরম্যাট সেম, কোনো পার্থক্য নাই। তাহলে অ্যাসেসর হিসেবে এই কাজগুলা আমাদের করতে হবে নাকি? এইগুলা আমাদের তৈরি করতে হবে, এইগুলা সঠিকভাবে তৈরি করতে পারলে আপনার প্রমাণ হবে যে আপনি কাজ পারেন, কাজ বোঝেন, অ্যাসেসর হিসেবে আপনি কাজ করার যোগ্যতা অর্জন করেছেন। এটাই হচ্ছে আপনার এভিডেন্স, এটাই হচ্ছে আপনার প্রমাণ। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে আমরা আইডিয়া নিলাম যে আগামী দিনগুলোতে আমার কি ধরনের কাজ করতে হবে আর কেন করতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। স্যার এসএসআর যে প্রশ্নটা নিয়ে আসে ওটা কি বোর্ড থেকে এসএসআর এর কাছে পাঠায় না এসএসআর নিজে গিয়ে বোর্ড থেকে নিয়ে আসে? বিটিভিতে হচ্ছে বিটিভির যিনি প্রতিনিধি থাকতেন তিনি সাথে করে নিয়ে আসতেন, কিন্তু এনএসডিএতে এটা অ্যাসেসর কে কোশ্চেন রিসিভ করে নিয়ে আসতে হয়। রাতে উঠে করে খাইতাম চিরি। তবে অনেক সময় এরকম হয়, দেখা যাচ্ছে একটা সেন্টারে দেখা যাচ্ছে 3টা-4টা অকুপেশনের অ্যাসেসমেন্ট যিনি ঢাকা থেকে আসেন ওনার কাছে দিয়ে দেয়। যারা লোকাল থাকে তারা দেখা যাচ্ছে ওই ঢাকা থেকে যিনি আসে তার মাধ্যমে তারা ওই কোশ্চেন বা টুলস গুলা রিসিভ করে নেয়। স্যার সব জায়গায় ডিজিটালাইজ হচ্ছে, অ্যাসেসরদের একটা আলাদা প্যানেল থাকবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লগইন করে প্রশ্ন ডাউনলোড করে ওইখানে প্রিন্ট করে এটা করলে আর ভালো হতো না, অ্যাসেসরদের জন্য মনে হয় একটু সুবিধা হতো। ওই কারিগরি বোর্ড মাঝে যেরকম করছিল স্যার, অবশ্য জটিলতাও থাকে মাঝে মধ্যে। হ্যাঁ,
হ্যাঁ, সেটা থাকে আসলে, হয়তো তাদের কোনো পলিসি আছে বা বিভিন্ন চিন্তা ভাবনা আছে কিভাবে করলে তাদের ভালো হবে। আবার কোশ্চেনের একটা সিকিউরিটির ব্যাপার আছে, তাই না? জি স্যার, কোশ্চেন তো আমাদের সামনে এনে তারপরে ছেড়ে। রাইট। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে বিটিবি যে বন্ধ হয়ে গেল বা বিটিবি যে চ্যালেঞ্জের মুখে চলে আসলো, তার অন্যতম কারণ হচ্ছে এই কোশ্চেন বা এই টুলস এভিডেন্সের যে সিকিউরিটি কিন্তু প্রচুর লস হয়েছিল, হ্যাম্পার হয়েছিল, লিকেজ হয়ে যেত কোশ্চেন এই স্যার জায়গা। আমি তো বুঝেছি স্যার, সিকিউরিটির থেকে আমার মনে হয় সবচেয়ে বেশি সমস্যাটা হয় হচ্ছে জাজমেন্টের জায়গায়। স্ব কেন্দ্রের ট্রেনাররা থাকে তো স্যার, রাইট। ভালো মন্দ দেখা নাই সব ক্লাস স্যার, আমি নিজে দেখেছি স্যার এই জিনিসটা। আমার মনে হয় কোশ্চেন ফাঁস হওয়া বা ইসের থেকে সবচেয়ে বেশি ক্ষতি করছে এই জিনিসটা স্যার। রাইট। হ্যাঁ, এই জিনিসটা ক্ষতি করছে আসলে। যে ব্যাপারটা হচ্ছে সবসময় নিজের যেটা যেখান থেকে রিজিক আসতেছে, যেখান থেকে আমার আয় হচ্ছে, সেই জায়গাটা সবসময় সৎ থাকার চেষ্টা করতে হয়। এবং সৎ থাকার চেষ্টা মানে সৎ থাকাটাই হচ্ছে ধর্ম। কাজে বা দায়িত্বের প্রতি অনেস্ট থাকাটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আশা করি আমরা আগামীতে যারা অ্যাসেসর হিসেবে কাজ করব তারা হচ্ছে এই জায়গাগুলোতে আমরা খুব সচেতন থাকব। তবে এখানে আরও কিছু ইস্যু আছে, সেটা হচ্ছে অ্যাসেসরদের জন্য আরও স্ট্রং প্ল্যাটফর্ম তৈরি হওয়া উচিত। তাদের সেফটি, সিকিউরিটি সব দিক মিলিয়ে। তারপরে যাই হোক, কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও মোটামুটি পরিবেশ এখন পজিটিভই আছে, ভালো আছে। তবে সবথেকে যে বিষয়, অ্যাসেসরের কাজ বোঝা এবং সঠিকভাবে কাজ করতে পারার উপরেও অনেক কিছু নির্ভর করে। সেটা আমরা আস্তে আস্তে আগামীতে জানবো এবং শিখবো। চ্যালেঞ্জের জায়গাগুলোটা এটাও আমরা আলোচনা করব। তো আজকের সেশনে যদিও বেশি দূর আগাতে পারিনি, তবে আগামী দিনগুলো কেমন হতে যাচ্ছে এবং আমাদের যে লেভেল 4-এর ডেমনস্ট্রেশনে আপনাকে কি করতে হবে বা আসলে প্র্যাকটিক্যাল কাজ কোথায় লেভেল 4-এর, সেই জায়গাটা মনে হয় একটু হলেও আজকে পরিষ্কার করতে পারলাম, ভালোভাবে তুলে ধরতে পারলাম। জি স্যার, সিকোয়েন্স গুলা একটা পর একটা সিকোয়েন্স অনুযায়ী বুঝাইছেন তো স্যার, ভালো হয়েছে, মনে থাকার মতো কি গ্রাফিক্যাল ভাবে। আচ্ছা, তাহলে আমি একটু দুই একজনের কাছ থেকে একটু শুনি। সেটা হচ্ছে আমাদের মারিয়া আছে, আমি একটু মারিয়ার কাছে জানতে চাচ্ছি সে আজকে কি জানলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে অকুপেশন সেশনে স্যার হচ্ছে আপনি এভিডেন্স মানে কিভাবে তৈরি করতে হবে সেটা শিখাইছেন। আর হচ্ছে যে অ্যাসেসমেন্ট, মানে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে আপনার রিটেন, ওই যে রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে আপনার এগ্রিমেন্ট যেগুলো করতে হয় আর কি। তারপর হচ্ছে রিটেন কোশ্চেন, তারপর হচ্ছে কোশ্চেন শিট, মানে অ্যান্সার শিট, তারপর হচ্ছে জব ডেমনস্ট্রেশন, পুরো, তারপর টেক্সট কপি, এগুলো সম্পর্কে পুরো ধারণা পাইছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু আলামিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি সে আজকে কি বুঝতে পারলো আজকের সেশন থেকে। স্যার, আজকে সেশন থেকে বুঝলাম যে অ্যাসেসর হওয়ার জন্য প্রথমে কিভাবে এভিডেন্স তৈরি করতে হবে এটা জানলাম, এবং কোথায় কোথায় কিভাবে টিক দিতে হবে, মানে কোন অকুপেশনে কাজ করতে হবে, মানে নিজের অকুপেশন হলে কি করতে হবে সেই বিষয়ে জানলাম। তারপর স্যার অ্যাসেসমেন্ট নেওয়ার পূর্বে কি করতে হবে এবং অ্যাসেসমেন্ট নেওয়ার পরে কি করতে হবে সেই বিষয়ে জানলাম, এবং অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য সব ধাপগুলো বুঝলাম আজকে স্যার। থ্যাংক ইউ। এরপরে আমি একটু হাবিব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। জি স্যার, আজকে আমরা স্যার সর্বপ্রথমে যেটা জানতে পারলাম স্যার, এভিডেন্স ডকুমেন্ট কিভাবে তৈরি করব। এটা স্যার আপনি আজকে খুব সুন্দরভাবে বুঝাইছেন স্যার, এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি স্যার। এরপরে স্যার যেটা বুঝালেন স্যার, একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট কিভাবে নিবে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত স্যার যে বিষয়টা আছে স্যার, বিষয়গুলো আছে সবগুলাই স্যার বুঝালেন।
প্রথমে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এটা কমনের সাথে বুঝাইলেন স্যার, এটা খুব সুন্দরভাবে বুঝলাম স্যার। আর স্যার এটা মনে হারার মতো না স্যার। থ্যাংক ইউ। আমি একটু তৌহিদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। জি স্যার, অবশ্যই। আমরা মূলত আজকে স্যার এভিডেন্স, মানে আমাদের যে এভিডেন্স, আমাদের যে কিভাবে এটা তৈরি করব সেটা সম্পর্কে আজকে বিস্তারিত শেখানো হয়েছে। তার মধ্যে হ্যাজার্ড এর বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তারপর হচ্ছে কোর্সের যে আমাদের অ্যাসেসমেন্ট যে প্ল্যানটা, এটা কিভাবে আমরা তৈরি করব এই বিষয়ে, যেমন সেলফ অ্যাসেসমেন্ট বিষয়টা, রেজিস্ট্রেশন কার্ডের বিষয়টা, তারপর হচ্ছে যে অ্যাটেন্ডেন্সের বিষয়টা, এছাড়াও স্যার রিটেন কোশ্চিন, ডেমনস্ট্রেশন, অরাল কোশ্চিন কিভাবে সেট করতে হবে, কিভাবে প্রসেসগুলা, এবং এছাড়াও চেকলিস্ট, যে আমরা চেকলিস্ট সম্পর্কে বলছিলেন। আর হচ্ছে লাস্ট ওয়ান স্যার বলছিলেন যে কার্ড কপির বিষয়ে। এটাই স্যার। আচ্ছা গুড। আমি একটু তারানার কাছে জানতে চাচ্ছি, কার্ডস এর ফুল মিনিং কি মনে আছে? স্যার মনে করতেছে না এই মুহূর্তে। কার্ডস এর ফুল মিনিংটা আমি বলি নাই, এখন মনে আসলো যে বলে দেওয়া উচিত। ক্যান্ডিডেট অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি। ক্যান্ডিডেট অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি, এটা হচ্ছে কার্ডস। তো তারানার কি আজকে নতুন করে কোনো তথ্য কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? জি স্যার, আমি তো আপনার তারপর হ্যাজার্ড যেটা মানে কি রিস্কের যে ইয়েটা, ওটা আমি আগে পাইছিলাম না স্যার, এটা নতুন আছে করলাম। কিন্তু আপনি করতে দিছিলেন তখন ওটা দেখে দেখে একটু পিছিয়ে করছিলাম, এই যে এই ক্লাসটা পাইছিলাম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের আলফাজ স্যার কি আছেন? শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু আসলে আপনার কথা আমি শুনতে পাচ্ছি কিনা সেটাই বিষয়। যদি কথা বলতে পারেন স্যার, তাহলে একটু জানান আজকের সেশনটা আপনার নতুন কোনো কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা। স্যার উনি গ্রুপে লিখে দিছে স্যার যে আমি ডেস্কটপে জয়েন করছি, কথা বলতে পারবো। ও আচ্ছা আচ্ছা, লিখছি কিছু একটা স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সর্বশেষ আমিনুর ভাইয়ের কাছ থেকে শুনে আজকের সেশনটা বিদায় নিব আর কি। স্যার একটু মানে যেটা দেখে আমরা স্যার এভিডেন্স ডকুমেন্ট গুলো পূরণ করব স্যার, এটা একটু গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দিব। জি, আসসালামু আলাইকুম স্যার। আজকে আমরা স্যার এভিডেন্স সম্পর্কে কিছুটা আইডিয়া নিতে পেরেছি স্যার। অর্থাৎ একজন অ্যাসেসর হিসাবে আমার এভিডেন্স কিভাবে কালেক্ট করতে হবে, এবং এই এভিডেন্সের সময় যদি কোনো হ্যাজার্ড থাকে, সেই হ্যাজার্ডের জন্য কোন কোন ব্যক্তি দায়ী বা তাকে কি করতে হবে হ্যাজার্ডটা রিমুভ করার জন্য বা এলিমিনেট করার জন্য, সেই জিনিসগুলা আমাকে সেখানে কমেন্ট আকারে দিতে হবে এভিডেন্সের এখানে। আর একজন অ্যাসেসর হিসাবে ওই দিনের যে রোলটা স্যার, একজন অ্যাসেসরের যে রোলটা, সে রোলের যে সিকোয়েন্স গুলো আছে একটা পর একটা, সেই বিষয়গুলো জানতে পারলাম। যেমন শুরুতে গিয়ে হচ্ছে অ্যাসেসমেন্ট চেক লিস্টের যে বিষয়টা আছে, একজন ক্যান্ডিডেট সে অ্যাসেসমেন্টে বসার জন্য উপযোগী কিনা, সেই বিষয়গুলা তার কাছ থেকে আগে মানে এভিডেন্স আকারে টিক চিহ্ন মাধ্যমে নিতে হয়। এবং এটা নেয়ার পরে স্যার তাকে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়, এবং অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা আছে সেখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার নেওয়ার পরে তারপর হচ্ছে তার সাথে স্যার তাকে বেশ কিছু বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া হয় বা জানানো হয়, যেমন ওয়াশরুমে আছে কিনা, সেই ওয়াশরুমটা কোথায় থাকলে মানে মানে সহজভাবে বলতে গেলে ওয়াশরুমটা কোথায় আছে সেটা বলে দেয়া, তারপরে এখানে কোনো হ্যাজার্ড আছে কিনা সেই বিষয়ে ক্যান্ডিডেটদেরকে জানান দেয়া,
এবং কারো কোনো স্পেশাল কোনো নিড আছে কিনা, যদি থাকে অবশ্যই সেটা ইথিক্সের মধ্যে থাকতে হবে। সেই বিষয়ে যদি কারো হেল্প লাগে সেটা বলা, এবং সর্বোপরি হচ্ছে দিন শেষে জাজমেন্টের বিষয়ে যদি কারো কোনো, এখানে আসলে মন খারাপের তো বিষয় না স্যার, এখন মন খারাপ হচ্ছে ওই কম্পিটেন্ট না হলে তো মন খারাপ হয়, কিন্তু দেখতে হবে যে জাজমেন্টটা ঠিক হয়েছে কিনা। একজন ক্যান্ডিডেট যদি মনে করেন যে সে যে অ্যান্সারটা করেছে বা টুলসের যে উত্তরগুলো দিয়েছে সে একজন অ্যাসেসর হিসেবে সঠিকভাবে জাজ করেন, সেক্ষেত্রে সে অ্যাপিল করার সুযোগ আছে। তো এই সর্বোপরি বিষয়গুলো জানানো হয়েছে কিনা, ক্যান্ডিডেট বিষয়গুলো বুঝতে পেরেছে কিনা, এই জিনিসটা এভিডেন্স আকারে নেয়ার জন্য স্যার মূলত যে এগ্রিমেন্টটা করা হয় আর কি স্যার। এরপর স্যার হচ্ছে তাকে হচ্ছে রিটেনের জন্য পেপারস দেওয়া হয় রিটেন টেস্টের জন্য, এবং ওই রিটেন টেস্টের যে অ্যান্সার শিট সেটাও অ্যাসেসর হিসেবে করতে হয় স্যার। পাশাপাশি স্যার ডেমনস্ট্রেশনের জন্য যে টুলস এবং শিট, টুলস এবং হচ্ছে স্পেসিফিকেশন শিটটা করতে হয়, এবং এর পাশাপাশি ওই সময়টাতে অবজারভেশন চেক লিস্টটা করতে হয় স্যার। তারপর হচ্ছে স্যার সর্বশেষ হচ্ছে ওরাল যেটা আছে, ওরালের সময় স্যার চেক লিস্ট আছে এবং কোশ্চেনের অ্যান্সার, এটা গেলে হচ্ছে অ্যাসেসমেন্টের প্রক্রিয়া। এবং সর্বশেষ স্যার একজন ট্রেনি বা যে অ্যাসেসমেন্টটা দিল তার মূল্যায়ন হিসেবে স্যার কার্ডস কপি দেওয়া হয়, এটা 2টা কপি থাকবে, একটা নেক্সটের কপি আর একটা হচ্ছে স্যার ক্যান্ডিডেট কপি, এবং সর্বশেষ ফিডব্যাক গ্রহণ একটা বিষয় মেবি থাকে কিনা স্যার, এই আর কি স্যার।